আমরা যারা প্লান্টেড অ্যাকুরিয়াম বানাই তারা প্রত্যেকেই চাই যে অ্যাকুরিয়ামে প্লান্টস সুন্দরভাবে গ্রো করুক, খুব হেলদি হোক, প্লান্টস থেকে কালার যেন একেবারে ফেটে বেরোয়। এই চাহিদাটা সবার মধ্যেই আছে, এমনকি আমার মধ্যেও আছে। তা সেই ট্যাঙ্ক লো টেক হোক বা হাই টেক, চাহিদাটা সবার মধ্যে এক। আচ্ছা, অ্যাকুরিয়ামে ফার্টিলাইজার ডোজিংয়ের মাধ্যমে কি আমরা সেই চাহিদাটা পূরণ করতে পারি, বা সেই চাহিদাটার কাছাকাছি কি আমরা যেতে পারি? চলুন এটা নিয়েই আজকের ডিসকাশনটা শুরু করা যাক, যে প্লান্টস গ্রো করার জন্য, প্লান্টস হেলদি রাখার জন্য এবং প্লান্টসে ভাইব্রেন্ট কালারেশন আনার জন্য ফার্টিলাইজারের ভূমিকা ঠিক কতটা। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। ফার্টিলাইজার মেনলি দরকার পড়ে প্লান্ট গ্রোথের জন্য, প্লান্ট হেলদি রাখার জন্য এবং ট্যাঙ্কে অ্যালগি ইস্যু অ্যাভয়েড করার জন্য। ফার্টিলাইজার মোটামুটি দু রকমের হয়, লিন ফার্টিলাইজার আর রিচ টাইপ ফার্টিলাইজার। আমি সবটাই মোটামুটি যতটা সম্ভব ডিটেলে বলার চেষ্টা করব। তবে বেশি ডিটেলে যাওয়ার আগে এটা আগে আমাদের জেনে রাখা ভালো যে প্লান্টস ট্যাঙ্ক থেকে মেনলি দু জায়গা থেকে নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব করে। এক হচ্ছে সাবস্ট্রেট আর দুই হচ্ছে ওয়াটার কলম। এবারে জেনে নেওয়া যাক যে অ্যাকুরিয়াম ফার্টিলাইজারকে ক ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলো প্লান্টসের উপর কিভাবে কাজ করে। ফার্টিলাইজারকে আমরা প্রধানত দুভাগে ভাগ করি, এক হচ্ছে ম্যাক্রো আর দুই হচ্ছে মাইক্রো। এর মধ্যে ম্যাক্রো প্লান্টসের একটু বেশি দরকার হয় আর মাইক্রো তুলনামূলক একটু কম দরকার হয়। এবারে ম্যাক্রো এলিমেন্টসের মধ্যে যেগুলো মেন ইনগ্রিডিয়েন্টস সেগুলো হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যাকে আমরা শর্ট ফর্মে এনপিকে বলি। এছাড়া ম্যাক্রো এলিমেন্টসের মধ্যে আরও যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে সেগুলো হলো এগুলো। এর মধ্যে তো অক্সিজেনটা মোটামুটি সবসময় অ্যাভেলেবেল, জলের ভিতরে এবং জলের বাইরে সব জায়গাতেই অ্যাভেলেবেল। এগুলো ছাড়াও এবং এনপিকে ছাড়াও মেন যে ম্যাক্রো এলিমেন্টটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা হলো কার্বন বা কার্বন ডাইঅক্সাইড। ফার্টিলাইজারের মধ্যে কার্বনের যে পার্সেন্টেজটা থাকে সেটা খুবই কম। যদি ভেবে থাকেন যে ফার্টিলাইজারের যে কার্বনটা রয়েছে সেটা আপনার প্লান্ট গ্রোথের জন্য যথেষ্ট, তাহলে কিন্তু খুব ভুল ভাবছেন। প্রপারলি প্লান্ট গ্রোথের জন্য আপনাকে CO2 ইনজেকশন করতেই হবে। এবারে মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা CO2-র বদলে লিকুইড কার্বন ইউজ করতে পারবো কিনা। দেখুন, লিকুইড কার্বন আমরা মেনলি ইউজ করি অ্যালগি রিমুভার হিসাবে। তবে আপনি কার্বনের সোর্স হিসাবে লিকুইড কার্বন ইউজ করতেই পারেন, কিন্তু সেটা অতটা এফেক্টিভ নয়। প্রপারলি প্লান্ট গ্রোথের জন্য DIY CO2 বা প্রেশারাইজ CO2 মাস্ট। এবার এই অ্যাকুরিয়াম CO2 নিয়ে যদি আরও ডিটেল কিছু জানার থাকে তাহলে চ্যানেলে CO2 নিয়ে একটা ভিডিও আছে, আমি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার চেক আউট করে দেখতে পারেন। এবারে এই সবকটা ম্যাক্রো এলিমেন্টস প্লান্ট গ্রোথের জন্য কি কাজে লাগে। মেনলি এই ম্যাক্রো এলিমেন্ট প্লান্টসের স্ট্রাকচার বিল্ড করতে সাহায্য করে, প্লান্ট মাস তৈরি করতে সাহায্য করে, প্লান্ট লিফ তৈরি করতে সাহায্য করে, প্লান্টের কালার ইমপ্রুভ করতে সাহায্য করে। আর ঠিক এই কারণেই প্লান্টসের ম্যাক্রো এলিমেন্ট বেশি প্রয়োজন হয়। ওকে, ম্যাক্রো এলিমেন্টসের একটা মোটামুটি ধারণা আশা করি আমি দিতে পেরেছি। এবার আসা যাক মাইক্রো এলিমেন্টসে। তবে তার আগে জেনে নিই যে মাইক্রো এলিমেন্টসের ইনগ্রেডিয়েন্টসগুলো কি কি। এবারে মাইক্রো এলিমেন্টস প্লান্ট গ্রোথের ঠিক কোন কাজে লাগে।
এটা প্রধানত প্লান্টসের ইন্টারনাল প্রসেসিংগুলো যাতে ঠিকঠাক করে হয় সেই জন্য মাইক্রো এলিমেন্টসের প্রয়োজন হয়। এবারে আসা যাক মার্কেটে ফার্টিলাইজার কোন কোন ফর্মে কিনতে পাওয়া যায়। খুব ভালো করে বুঝবেন এবং শুনবেন, এটা কিন্তু খুব কনফিউজিং একটা পয়েন্ট। প্রথম হলো লিকুইড ফর্ম। লিকুইড ফর্মে প্রথমেই যেটা আসে সেটা হলো ম্যাক্রো এলিমেন্ট এবং মাইক্রো এলিমেন্ট একই কোম্পানির আলাদা আলাদা কিনতে পাওয়া যায়। যেমন সিকেম কোম্পানি, এরা ম্যাক্রো এবং মাইক্রো আলাদা আলাদা বোতলে মার্কেটে বিক্রি করে। এই ফার্টিলাইজারগুলো তাদের জন্য যারা প্রপার রেশিওতে ট্যাঙ্কে ডোজ করতে পারে। এছাড়া এই প্রোডাক্টগুলো আলাদা আলাদা কিনতে গেলে স্বভাবত একটা ভালো রকম খরচ তো আছেই। এরপর যে লিকুইড ফর্মটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা হলো ইআই ফার্টিলাইজার। এই ইআই এর ফুল ফর্ম হলো এস্টিমেটেড ইন্ডেক্স। এই ইআই ফার্টিলাইজার বা এস্টিমেটেড ইন্ডেক্স ফার্টিলাইজার প্রথম আবিষ্কার করেন টমবার বলে একজন বিখ্যাত অ্যাকোয়াস্কেপার। এবার প্রশ্ন আসে যে এই ইআই ফার্টিলাইজারটা আসলে কি। দেখুন, খুব সহজভাবে যদি বোঝাতে যাই তাহলে বলবো এর ঠিক আগের যে ফার্টিলাইজারটা নিয়ে আমি বললাম, মানে ম্যাক্রো ফার্টিলাইজার এবং মাইক্রো ফার্টিলাইজার, এক্স্যাক্ট সেই ফার্টিলাইজারটাই একটু হাই কনসেন্ট্রেশনে বানানো। মানে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বেশি মাত্রায় দিয়ে সেম কোয়ান্টিটিতে ওই একই ম্যাক্রো এবং মাইক্রো ফার্টিলাইজার রূপে তৈরি হয়। এটাকেই বলে ইআই ফার্টিলাইজার বা এস্টিমেটেড ইন্ডেক্স ফার্টিলাইজার। এবার জানা যাক যে এই ফার্টিলাইজারটার সুবিধা এবং অসুবিধাগুলো কি কি। সুবিধা এটাই যে প্লান্টের অ্যাকুরিয়ামে এই ফার্টিলাইজারটা ইউজ করা হবে তার প্লান্ট গ্রোথ মাত্রাতিরিক্তভাবে বাড়বে, মানে অলমোস্ট কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই ফার্টিলাইজারগুলো মেনলি ডাচ স্টাইল অ্যাকুরিয়ামে বা যে অ্যাকুরিয়ামে এমন প্লান্টস লাগানো হয়েছে যার ফার্টিলাইজারের ডিমান্ড অনেকটা বেশি তার জন্য, বা যারা এক্সেসিভ প্লান্ট গ্রোথ দেখতে ভালোবাসেন, বা যারা চান যে খুব অল্প সময়ের মধ্যে প্লান্ট খুব তাড়াতাড়ি গ্রো করে যাক, তারা এই ইআই ফার্টিলাইজারটা ইউজ করতেই পারেন। এবার অসুবিধা যেটা হলো সেটা হলো এই এক্সেসিভ প্লান্ট গ্রোথ। এই ফার্টিলাইজারটা ইউজ করলে প্রতি সপ্তাহে প্লান্ট ট্রিমিং করতেই হবে, আদারওয়াইজ অত্যাধিক প্লান্ট গ্রোথের ফলে প্লান্টের গোড়াতে লাইট গিয়ে পৌঁছাবে না, ফলে প্লান্ট মেল্ট করা স্টার্ট করবে। তাই এই ধরনের ট্যাঙ্কে প্রতি সপ্তাহে একটা ভালো রকম মেনটেনেন্সের প্রয়োজন, যেটা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ওই প্রতি সপ্তাহে গাছ কাটা প্লাস ওয়াটার চেঞ্জ, এত কিছু সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমার নিজের পক্ষেই সম্ভব না, তাই আমি পার্সোনালি মিডিয়াম গ্রোথ হয় এরকম ফার্টিলাইজারই ইউজ করি। এর ঠিক পরের পয়েন্টটাতেই আমি এই ফার্টিলাইজারটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে জেনে নিই এই ইআই ফার্টিলাইজারের আরও কিছু অসুবিধা। এই ইআই ফার্টিলাইজার যদি প্রপারভাবে ট্যাঙ্কে ডোজ না করা হয়, মানে যদি ডোজেজ কম বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ট্যাঙ্কে ভালো রকম অ্যালগি আসবে। এই ফার্টিলাইজারটা তাদের জন্যই যারা ট্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণে CO2 এবং পর্যাপ্ত পরিমাণে লাইট প্রোভাইড করতে পারবে। এই ফার্টিলাইজারটা যেহেতু অনেক হাই কনসেন্ট্রেটে বানানো, তাই সঠিকভাবে ফটোসিনথেসিস করার জন্য অনেক বেশি লাইট এবং অনেক বেশি CO2 ট্যাঙ্কে দিতে হবে, না হলে ট্যাঙ্কে এক্সেস ফার্টিলাইজার থেকে যাবে, যার ফলে ট্যাঙ্ক অ্যালগিতে ভরে যাবে। নেক্সট যে ফার্টিলাইজারটা সেটা হলো অল ইন ওয়ান ফার্টিলাইজার, যেটা কিনা বাজারে সব থেকে বেশি বিক্রি হয়। এই অল ইন ওয়ান ফার্টিলাইজার লোটেক, মিডটেক, হাইটেক সমস্ত রকম প্ল্যান্টের অ্যাকুরিয়ামের জন্য অ্যাভেলেবেল। এমনকি ইদানিং ইআই ফার্টিলাইজারও অল ইন ওয়ান ফার্টিলাইজার রূপে বাজারে কিনতে পাওয়া যায়। এটা একটা লিন ফার্টিলাইজার, ইআই ফার্টিলাইজারের মতো অত এক্সট্রিম গ্রোথ হয় না, বাট যেটা হয় সেটা যথেষ্ট হেলদি এবং কন্ট্রোল করা সম্ভব। এই অল ইন ওয়ান ফার্টিলাইজারের ডোজিং যদি কোনো সময় বেশি হয়ে যায় বা কমও হয়ে যায়, অসুবিধা নেই। এই ধরনের ফার্টিলাইজারগুলো সেইভাবেই ডিজাইন করা যাতে আমরা ফার্টিলাইজার কমিয়ে বাড়িয়ে এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করতে পারি। এতে অ্যালগি ইস্যু অন্যান্য ফার্টিলাইজারগুলোর তুলনায় অনেকটাই কম হয়। আমি যখন নিজে প্ল্যান্টের অ্যাকুরিয়াম বানাই তখন এই অল ইন ওয়ান ফার্টিলাইজারগুলোই আমি ইউজ করতে বেশি পছন্দ করি।
কারণ একটা নতুন অ্যাকোরিয়ামে এক্স্যাক্ট ডোজিংটা যে কত হবে এটা বোঝা খুব মুশকিল। একটা অ্যাকোরিয়ামে ফার্টিলাইজারের ডোজিং এক রকমের হয়, কোনোটাতে বেশি লাগে আবার কোনোটাতে কম লাগে। সো এই এক্সপেরিমেন্ট করার মতো সুযোগটা আমি এই অল ইন ওয়ান ফার্টিলাইজারগুলোতে পাই। এছাড়া এই ধরনের ফার্টিলাইজারগুলো যথেষ্ট ইউজার ফ্রেন্ডলি, যার জন্য আমি পার্সোনালি এই অল ইন ওয়ান ফার্টিলাইজারগুলোই ইউজ করতে পছন্দ করি। এবং শুধু আমি নয়, বেশিরভাগ হবিস্টই এই ফার্টিলাইজারটা ইউজ করতে পছন্দ করে। এবার এই অল ইন ওয়ান ফার্টিলাইজার বিভিন্ন রকম দামের পাওয়া যায়, একদম কম রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জ সমস্ত রকম দামে অ্যাভেলেবেল থাকে। এরপর সবার লাস্ট যে ফার্টিলাইজারটা আসে সেটা হলো পাউডার ফর্ম। আমার মনে হয় এই পাউডার ফর্ম ফার্টিলাইজারটা সব থেকে বেশি কস্ট এফেক্টিভ। এই ফার্টিলাইজারটা মেনলি তাদের জন্য যাদের অনেক বড় সাইজের প্লান্টেড অ্যাকোরিয়াম আছে, ধরুন 5 ফিট 6 ফিট এরম সাইজের, বা ধরুন যাদের অনেকগুলো প্লান্টেড অ্যাকোরিয়াম আছে তাদের জন্য এই ফার্টিলাইজারটা বেস্ট অপশান। এই ফার্টিলাইজারগুলো মেনলি ইআই ফার্টিলাইজারেরই পাউডার ফর্ম। আলাদা আলাদা ম্যাক্রো এবং মাইক্রো পাউডার রূপে এই ফার্টিলাইজারগুলো আসে এবং এগুলো মিক্স করলে 2-4 লিটার মানে 2 লিটার ম্যাক্রো এবং 2 লিটার মাইক্রো ফার্টিলাইজার তৈরি হয়, যেটা কিনা একটা হিউজ কোয়ান্টিটি। এই ফার্টিলাইজারটা অনলাইনেও কিনতে পাওয়া যায়, যদি আমি সেটার লিঙ্ক পাই অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, এই তো গেল বাজারে কত রকম ফার্টিলাইজার কিনতে পাওয়া যায় তার একটা ধারণা। এবার অনেকের মনে এই প্রশ্নটা আসতেই পারে যে আমার প্লান্টেড অ্যাকোরিয়ামের জন্য কোন ফার্টিলাইজারটা বেস্ট হবে। দেখুন, প্লান্টেড অ্যাকোরিয়ামকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়, লোটেক, মিডটেক, হাইটেক। এবং এই 3টে টেকের জন্যই আলাদা আলাদা ফার্টিলাইজার কিনতে পাওয়া যায়। এবার এই প্রশ্নটাও মনে আসতে পারে যে কেন আলাদা আলাদা ফার্টিলাইজার, সব ট্যাঙ্কে একই ফার্টিলাইজার কেন ইউজ করতে পারবো না? এর উত্তর খুব সহজ, কারণ একটা লোটেক সেটআপে যে ধরনের প্লান্টস ইউজ করা হয় তার ডিমান্ড অনেক কম থাকে। যেমন তার CO2 ডিমান্ড কম থাকে, তার লাইট ডিমান্ড কম থাকে, ঠিক সেইভাবে তার ফার্টিলাইজার ডিমান্ডও কম থাকে। আবার একটা হাইটেক সেটআপে তার লাইট ডিমান্ড, CO2 ডিমান্ড অনেক বেশি থাকে, খুব স্বভাবতই তার ফার্টিলাইজার ডিমান্ডও অনেক বেশি হবে। ঠিক এই কারণেই এই কোম্পানিগুলো একটা প্লান্টেড সেটআপের জন্য একটা রেশিওতে এই ফার্টিলাইজারগুলো প্রস্তুত করেছে। এবার আসা যাক যে আমার প্লান্টেড অ্যাকোরিয়ামে ফার্টিলাইজার কতটা ডোজ করব। দেখুন, প্রতিটা ফার্টিলাইজারেরই বোতলের গায়ে একটা অ্যাপ্রক্সিমেটলি ডোজেজ মেনশন করা থাকে, বাট সেই ডোজেসটা যে আপনার প্লান্টেড অ্যাকোরিয়ামের জন্য একদম সঠিক তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফর এক্সাম্পল, আপনি একটা 2 ফিটের প্লান্টেড অ্যাকোরিয়াম কিনেছেন, এবার সেই হিসেবে যে ফার্টিলাইজারটা আপনি কিনেছেন তার ডোজিং হয়তো মেনশন করা আছে হয়তো ধরুন 2 ml। এবার এই 2 mlটা যদি আপনি অ্যাকোরিয়ামে ডেন্সলি প্লান্টিং করেন তার জন্য কিন্তু এই হিসাবটা ঠিক আছে, কিন্তু আপনি যদি ওই সেম অ্যাকোরিয়ামে ছোট একটা আইল্যান্ড মতন করে সেটুকু পোর্শন প্লান্টিং করে বাকি পোর্শনটা যদি ফাঁকা রাখেন আর ফার্টিলাইজার ডোজিং যদি করেন ওই বোতলে মেনশন করা 2 ml, তাহলে কিন্তু সেই হিসাবটা একদমই ঠিক হবে না। ট্যাঙ্কে কতটা জায়গা জুড়ে প্লান্টিং করছেন এবং প্লান্টসের মাস গ্রোথ বুঝে আপনাকে ফার্টিলাইজার ডোজিং করতে হবে। আমি জেনারেলি যেটা করি সেটা হলো ট্যাঙ্ক নিউলি সেট আপ করার পর প্রথম 1 মাস কোনো রকম ফার্টিলাইজার ডোজিং করি না। 1 মাস পর থেকে ডোজিং করা শুরু করি, তাও একদম মিনিমাম কোয়ান্টিটিতে। আমার ট্যাঙ্ক সাইজ বা ওয়াটার ভলিউম হিসাবে যদি 1 ml মেনশন করা থাকে, আমি তার হাফ থেকে ডোজিং করা শুরু করি। এবার প্রতি উইকে কোয়ান্টিটি আস্তে আস্তে বাড়াতে বাড়াতে ওই 1 ml নিয়ে যাই। এবার এটা জরুরি নয় যে আমার ট্যাঙ্কে ওই 1 ml ফার্টিলাইজারই দরকার পড়বে, হতে পারে 1 ml এর থেকে কিছু কম দরকার পড়লো, আবার হতে পারে 1 ml এর থেকে কিছু বেশি দরকার পড়লো। এই কম বেশির মাঝখানে সুইট পয়েন্টটা কিন্তু আপনাকেই খুঁজে বার করতে হবে। সেটা ডিপেন্ড করবে আপনি ট্যাঙ্কে কতটা CO2 দিচ্ছেন এবং কতটা ইন্টেন্সিটির লাইট প্রোভাইড করছেন। একটা ছোট্ট জিনিস একটু বুঝে রাখা ভালো, ফার্টিলাইজারের অনেকগুলো গুণের মধ্যে একটা গুণ হলো গাছের খিদে বাড়ানো।
এবার আপনি যত বেশি ফার্টিলাইজার দেবেন গাছের তত বেশি খিদে পাবে, গাছের যত বেশি খিদে পাবে সে তত বেশি CO2 খেতে চাইবে এবং তার ফলে সে অনেক বেশি লাইট চাইবে যাতে সে সুন্দরভাবে ফটোসিনথেসিস করতে পারে। ওকে, সব কিছু তো মোটামুটি বলা হয়েই গেল। এবার লাস্ট যে পয়েন্টটা থাকে সেটা হলো ফার্টিলাইজার ডোজিংয়ের টাইমিং। দেখুন, এই টাইমিংটা নিয়ে এক একজনের এক এক রকম মতামত থাকতেই পারে। কেউ লাইট অন হওয়ার আগে ডোজিং করে, কেউ লাইট অন হওয়ার পর ডোজিং করে, আবার কেউ কেউ লাইট অফ হওয়ার পরে ডোজিং করে। আমি একটা কথাই বলবো, যে যেরম টাইমে ডোজিং করেন সেই অনুপাতে যদি প্লান্ট গ্রোথ ভালো পায় তাহলে আমার মনে হয় টাইমিং চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আমি পার্সোনালি লাইট অন হওয়ার 4 থেকে 5 ঘন্টা আগে ডোজিং করে দিই, এতে আমি মোটামুটি একটা ভালোই রেজাল্ট পেয়েছি। 1 ঘন্টা আগেও ডোজিং করে দেখেছি, খুব একটা ভালো রেজাল্ট আমি পাইনি। তাই যারা নতুন প্লান্টেড অ্যাকোরিয়াম বানিয়েছেন এবং ভাবছেন যে ফার্টিলাইজারটা কখন ডোজিং করব, তারা আমার এই ডোজিং টাইমিংটা ফলো করে দেখতে পারেন। সবার শেষে একটা ছোট্ট কথা বলে শেষ করব। আমি খেয়াল করে দেখেছি অনেকে লোটেক সেটআপ বানিয়ে একটা দামি ফার্টিলাইজার কিনে বসে। লোটেক সেটআপ মানে স্বভাবত তার বাজেটটাও লো হবে। সবাই তো আর আমার মতো পাগল না যে 1 গাদা টাকা খরচ করে একটা লোটেক সেটআপ বানাচ্ছে। সো আমি বলতে চাইছি যে যারা কম বাজেটে সেটআপ রেডি করছেন, আমি সাজেস্ট করব যে তারা কম বাজেটের ফার্টিলাইজার দিয়েই শুরু করুন। একটা কম দামি ফার্টিলাইজারেও যে রেশিওতে ম্যাক্রো মাইক্রো মিক্স করা থাকবে, একটা বেশি দামি ফার্টিলাইজারেও ওই একই রেশিওতে ম্যাক্রো মাইক্রো মিক্স করা থাকবে। হ্যাঁ, একটু বেটার ক্যালকুলেশনে হয়তো মিক্স করা থাকবে, কিন্তু তাতে যে বিশাল কিছু হেরফের হয়ে যাবে তা কিন্তু নয়। আপনি প্রথমেই কিনে ফেললেন একটা দামি ফার্টিলাইজার আর ওটা ইউজ করে দেখলেন যে খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না, অথচ ওই একই ট্যাঙ্কে একটা কম দামি ফার্টিলাইজার ইউজ করে দেখলেন যে তার রেজাল্ট যথেষ্ট ভালো। তাই আগে একটা কম রেঞ্জের ফার্টিলাইজার ইউজ করে দেখুন। যদি দেখেন যে সেটা ইউজ করে খুব একটা ভালো ফলাফল পাচ্ছেন না, তখন আপনি একটু হাই রেঞ্জের দিকে যেতে পারেন। এক একটা ট্যাঙ্কে এক একটা ফার্টিলাইজার কিন্তু এক এক রকমভাবে কাজ করে সেই ট্যাঙ্কের ওয়াটার কন্ডিশন অনুযায়ী। তার মানে এই নয় যে একটা দামি ফার্টিলাইজার মানেই সেই ট্যাঙ্কে ভালো কাজ করবে। একটা কম দামি ফার্টিলাইজারও খুব ভালো কাজ করে যেতে পারে। তাই সব সময় কম দামি ফার্টিলাইজার থেকেই শুরু করা ভালো, যাতে ফালতু টাকা নষ্ট না হয়। তবে হ্যাঁ, সেই ফার্টিলাইজারের কোম্পানিটা সম্বন্ধে একটু ভালো করে রিসার্চ করে নেবেন, কারণ এই মুহূর্তে বাজারে কিন্তু বহু ভুলভাল ফার্টিলাইজার অ্যাভেলেবেল, যা কিনা নামেই ফার্টিলাইজার, বেসিক্যালি কোনো কাজের নয়। সো প্লান্টেড অ্যাকোরিয়ামের ফার্টিলাইজার নিয়ে আমি যতটুকু জানি সবটাই জানানোর আমি চেষ্টা করেছি। এরপরেও যদি ফার্টিলাইজার নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি কিন্তু সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর কেউ যদি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চান তাহলে নিচের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আমাকে মেসেজ করে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। ভিডিওর শেষে একটা কথাই শুধু আমি বলতে চাই, প্লান্টেড অ্যাকোরিয়াম হবি খেলাটা শুধু শখের নয়, এটা একটা ডিসিপ্লিনেরও খেলা। আর আপনি আপনার শখকে যত বেশি ডিসিপ্লিন করবেন, আপনার প্লান্টসও তত সুন্দরভাবে গ্রো করবে। এই কথাটা আপনারা কতজন মানেন আমি জানি না, আবার অনেকের হয়তো কথাটা বোকা বোকাও লাগতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব ফিল করতে পারি এই ব্যাপারটা। এবং মেবি হয়তো যারা এই প্ল্যান্টেড অ্যাকোরিয়াম হবিতে অনেক দিন ধরে আছে তারাও হয়তো আমার সাথে কিছুটা হলেও একমত হবেন। এটা আমার নিজস্ব একটা থট, জাস্ট শেয়ার করলাম আপনাদের সাথে। চলুন তাহলে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।